হজে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে ভাড়া নেওয়া হচ্ছে দুটি উড়োজাহাজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নর্মাল যে ফ্লাইট শিডিউল আছে অন্যান্য রুটে, সেগুলোতে যাতে কোনো ডিসরাপশন না আসে, হজ ফ্লাইটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও দুটি উড়োজাহাজ 406 আসন বিশিষ্ট ভাড়া করা হলো। এবারও সৌদিতে বাড়ি ভাড়া নিয়ে জটিলতা হবে, দাবি হাবের। সরকার এ পর্যন্ত জাস্ট কিছু মোয়াল্লেম ফির টাকা ছাড় করেছে, এখনো অনেক টাকা ছাড়ের বাকি আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ পাহাড় ধসের পর এখনো বিচ্ছিন্ন খাগড়াছড়ি রাঙামাটি আঞ্চলিক সড়ক যোগাযোগ। দ্রুত সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের বৈঠক। বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। কক্সবাজারে পানি না কমায় বাড়ি ফিরতে পারছেন না অনেকে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। রাজধানীর মেয়র হানি ফ্লাইওভারের সিঁড়ি অপসারণের নির্দেশ আপিল বিভাগে বহাল। সময় পাবে 2 সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ে বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। পরীক্ষার নম্বরকেই ব্যবহার করা হচ্ছে টোপ হিসেবে। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে চট্টগ্রাম। 2 মাসে বন্দরনগরীতে শতাধিক ডেঙ্গু রোগে আক্রান্ত। 2 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম সিটি কর্পোরেশনের। একটি উড়োজাহাজ বিকল থাকা ও হজ যাত্রীর সংখ্যা বাড়ায় এবার হজ ফ্লাইট পরিচালনার জন্য 2টি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজস্ব বহরে থাকা 4টি সহ বিমানের মোট 6টি উড়োজাহাজ এবার হজ যাত্রী পরিবহন করবে। তবে মোয়াল্লেম ফি দিতে দেরি হওয়ায় এবারও সৌদি আরবে বাড়ি ভাড়া নিয়ে হজ এজেন্সিগুলোকে জটিলতায় পড়তে হচ্ছে বলে দাবি হাবের। এক্ষেত্রে প্রথম দিকের হজ ফ্লাইটের বেশ কিছু আসন খালি যাওয়ার আশঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 24শে জুলাই শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবার হজ পালন করতে সৌদি আরবে যাবেন মোট 1,27,000 হজ যাত্রী। এর মধ্যে 63,500 যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। গেল 2 বছরে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান কোনো উড়োজাহাজ ভাড়া নেয়নি। তবে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবছর 3 মাসের ওয়েট লিজে 2টি উড়োজাহাজ ভাড়া নিয়েছে বাংলাদেশ বিমান। 24 জুলাইয়ের আগে বহরে যুক্ত হবে এই 2টি উড়োজাহাজ। গত বছর বিমান 49,500 যাত্রীকে পরিবহন করেছিল। এবছর এই সংখ্যা দাঁড়িয়েছে 63,500-তে। নর্মাল যে ফ্লাইট শিডিউল আছে অন্যান্য রুটে, সেগুলোতে যাতে কোনো ডিসরাপশন না আসে, নির্বিঘ্নে হজ ফ্লাইটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও 2টি বোয়িং 777-200 উড়োজাহাজ 406 আসন বিশিষ্ট ভাড়া করা হলো। গত বছর প্রথম দিকের হজ ফ্লাইটগুলোর অনেক আসন খালি থাকায় বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয় হয়। মোয়াল্লেম ফির টাকা ছাড়ে ধীরগতির কারণে এবারও একই ধরনের সংকটের আশঙ্কা করছেন হাব। তবে হজ ফ্লাইট নিয়ে বিড়ম্বনা এড়াতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানায় বিমানের এই কর্মকর্তা। আমার মনে হয় এটা একটা আমলাতান্ত্রিক জটিলতা, অনেক দীর্ঘ সময় লাগাচ্ছে এই মোয়াল্লেম ফির টাকা ফেরত দিতে। এখনো আমাদের সকল এজেন্সি মোয়াল্লেম ফির টাকা ফেরত পায়নি। এদিকে সরকার নির্ধারিত বিমান ভাড়ার বাইরে এজেন্সিগুলোর বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং থাকবে বলে জানায় বাংলাদেশ বিমান। আমাদের যেন কোনো ক্যাপাসিটি লস না হয় এবং যেন আমাদের প্রতিটি ফ্লাইটে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণ যাত্রীদেরকে নিয়ে ঢাকা থেকে আমার পরিবহন অপারেট করতে পারে, সেই কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে বিমান মন্ত্রণালয় থেকে হাব, ট্রাভেল এজেন্ট, বিমান সহ সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে সমন্বয় সভা করা হয়েছে এবং রীতিমতো সমন্বয়ের কাজ অব্যাহত রয়েছে। হজযাত্রী পরিবহনে বাংলাদেশ বিমান 144টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ঢাকা জেদ্দা নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের বিভিন্ন স্থানে বসানো সিঁড়ি অপসারণে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠান
ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে আদেশ দেন আপিল বিভাগ। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত 31 মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাশাপাশি ফ্লাইওভারে বসানো ওই সিঁড়িগুলো অপসারণে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন হাইকোর্ট। দর্শক, এই মুহূর্তে হানি ফ্লাইওভারে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের তিনটি অংশে কিন্তু এখানে আপনার নিচ থেকে ওঠার জন্য ফ্লাইওভারে উঠে যাতে যাত্রীরা যাতায়াত করতে পারে এই জন্য 3টি অংশে এখানে সিঁড়ি স্থাপন করা হয়েছিল। আমি এখন যে স্থানে রয়েছি সেটি হচ্ছে এখানে যাত্রাবাড়ি যে মোড়, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই যে চলন্ত গাড়িগুলি রয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে যেসব গাড়ি চলাচল করছে, এই গাড়িগুলিতে ওঠার জন্য কিন্তু নিচ থেকে যাত্রীরা এই সিঁড়ি ব্যবহার করে কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন এটা তো ঝুঁকিপূর্ণ। তারা আমাকে যেটি বলেছে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা দ্রুত যেন যাতায়াত করতে পারে, অর্থাৎ যে ফ্লাইওভার রায়বাগ থেকে যেসব গাড়ি ছেড়ে যাচ্ছে গুলিস্তানের দিকে সেই সব গাড়িতে চড়ার জন্য কিন্তু এই ফ্লাইওভারে উঠছে তারা। কারণ নিচের দিয়ে যেতে হলে নিচ দিয়ে যেসব গাড়িগুলো যাচ্ছে সেসব জ্যামে আটকে পড়ছে, এই জন্য তারা বলছে যে তারা এই ফ্লাইওভার ব্যবহার করে এখান থেকে উঠে তারা যাতায়াত করছে। কিন্তু এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু এখানে উঠছে, কেননা যে দ্রুত গতির যানগুলো এখানে রয়েছে সেই যান চলাচলে কিন্তু এখানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে ফ্লাইওভারের এক প্রান্ত থেকে উঠে আরেক প্রান্তে যখন একজন যাত্রী চলাচল করে তখন কিন্তু এই দ্রুত গতির যে যানগুলি তার নিচে কিন্তু পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছেন গাড়ির জন্য অপেক্ষা করছে, এবং এখানে যখন গাড়িগুলি এই যাত্রীদেরকে নেওয়ার জন্য এখানে গাড়ি থামছে তখনই কিন্তু এখানে এক ধরনের একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যে দ্রুত গতির যান চলাচল রয়েছে সেই যান চলাচলে। একটা বিষয় জানি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাস দাঁড়িয়েছে, এবং এর ফলে কিন্তু পেছনে যে বাসগুলি রয়েছিল দ্রুত গতির সেগুলি কিন্তু গতি রোধ করে কিন্তু এখানে এই বাসটির জন্য কিন্তু অন্য বাসগুলি কিন্তু এখানে জ্যামের সৃষ্টি হয়েছে। এখন একটা বিষয় জানি যে গত 31 মে কিন্তু বিভিন্ন প্রতিবেদন হয়েছিল পত্রপত্রিকা এবং গণমাধ্যমে হয়েছিল, যার ফলে কিন্তু সেই বিষয়টি আমলে নিয়ে অর্থাৎ সেই বিষয়টি দৃষ্টিগোচরে নিয়ে কিন্তু হাইকোর্ট কিন্তু একটি স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিল এই যে 3টি সিঁড়ি রয়েছে সেই 3টি সিঁড়ি অপসারণের জন্য। কিন্তু এর পরবর্তীতে কিন্তু যে নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে ওরিয়ন কনস্ট্রাকশন লিমিটেড, সেটি কিন্তু সেই ফ্লাইওভারের মধ্যে যে 3টি সিঁড়ি রয়েছে সেগুলি না সরিয়ে তারা উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে কিন্তু তারা লিভ টু আপিল করে। কিন্তু পরবর্তীতে আমরা আজকে যেটি জানতে পেরেছেন যে আসলে সেই নির্মাণ প্রতিষ্ঠান যে আবেদনটি করেছিল লিভ টু আপিল কিন্তু খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত, অ্যাপিলেট ডিভিশন খারিজ করে দেওয়ার ফলে কিন্তু এই যে 3টি সিঁড়ি রয়েছে সেই 3টি সিঁড়ি অপসারণে আর কোনো আইনি বাধা রইল না। অর্থাৎ এই 3টি সিঁড়ি সরিয়ে ফেলতে যে আইনি যে লড়াই ছিল সেই লড়াই কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান এখানে কিন্তু হেরে গেছে। এর ফলে কিন্তু এই যে যাত্রীদেরকে এখানে ওঠানামা করার জন্য যে 3টি সিঁড়ি রয়েছে সেই 3টি সিঁড়ি কিন্তু অচিরেই সরিয়ে ফেলতে হবে। তো এখনো পর্যন্ত এখানে যে যাত্রীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টিকে খুব সুবিধা মনে করছে যে এই যে যান চলাচলে যদি বিঘ্ন ঘটে তারপরেও কিন্তু তারা খুব কম সময়ে দ্রুত গতির যান চলাচল রোধ করে হলেও কিন্তু তারা খুব কম সময়ে গন্তব্যে চলতে পারছে। আসলে এখন এই যে দেখতে পাচ্ছেন যে এটি ফ্লাইওভারে যে আমরা যে যতটুকু জানি যে পৃথিবীর কোনো দেশেই কিন্তু এই ফ্লাইওভারের উপরে কিন্তু এই ধরনের যাত্রী ওঠার জন্য কোনো সিঁড়ি ব্যবহার করা হয় না, কিন্তু তারপর এখানে ব্যবহার করা হচ্ছে এবং এখানে যাত্রীরা সেটাকে উপভোগ করছে, যদিও এটা খুবই ঝুঁকিপূর্ণ। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আসলে সর্বশেষ তথ্য। হাইকোর্টের নির্দেশনা কর্তৃপক্ষ যখন এই বিষয়টি আমলে নিয়ে দেখে পূর্ণাঙ্গ রায়ের পরবর্তীতে কিন্তু এই বিষয়টি এখানে সরিয়ে ফেলার ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এই ছিল আসলে সবটা এই ফ্লাইওভারের সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের ওপর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এবার অন্য প্রসঙ্গ। স্মরণকালের ভয়াবহ পাহাড় ধসের পর এখনো বিচ্ছিন্ন রয়েছে খাগড়াছড়ি রাঙামাটি আঞ্চলিক সড়ক যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো মানুষ। এই সুযোগে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। অবশ্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে সড়কটি চালু করার আশ্বাস দিয়েছে জেলা সড়ক বিভাগ। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক স্থল যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়ক এটি। সাম্প্রতিক ভয়াবহ পাহাড় ধস ও পাহাড়ি ঢলে রাস্তাটির কোথাও সম্পূর্ণ আবার কোথাও আংশিক বিধ্বস্ত হয়েছে। এতে দুই জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাস্তা বন্ধ হওয়ার কারণে আম কাঁঠাল সব বন্ধ ফসে গেছে, এর জন্য বিক্রি করতে পারিনি। আমরা ঢাকাতে আসছি, রাস্তা বন্ধ, খুব কষ্ট আমাদের। দ্রুতভাবে যদি এই রাস্তাটা ভালো হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার সুযোগে নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আগে বাসে যাইতাম আমরা 70 টাকা ভাড়া, এখন আমাদের বোটে যেতে হচ্ছে 200 টাকা ভাড়া। আমরা যেখানে আগে যাইতাম 1 ঘন্টার মধ্যে রাঙ্গামাটি পৌঁছতাম, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, এখন আমাদের এই জার্নিটা লাগতেছে 3 থেকে 3.5 ঘন্টা। তবে জনদুর্ভোগ এড়াতে শিগগিরই বিধ্বস্ত রাস্তাটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন জেলা সড়ক বিভাগের কর্মকর্তা। রাঙ্গামাটি সড়ক বিভাগের প্রকৌশলী মহোদয়ের সাথে কথা হয়েছিল। রাঙ্গামাটি চট্টগ্রাম হালকা যানবাহন চলাচলের উপযোগী করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছেন এবং ওনারা ইতিমধ্যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি অংশ যোগাযোগ স্থাপনের ব্যাপারে কাজ করছেন। জেলা সড়ক বিভাগের তথ্য মতে খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক সড়কটির আয়তন 64 কিলোমিটার। এর মধ্যে গত 14 ও 21 জুনের পাহাড় ধসে প্রায় 13 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। যাচাই বাছাই কমিটির রিপোর্টের ভিত্তিতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের দ্রুত সরিয়ে নেয়ার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বর্ষা মৌসুমে পাহাড় ধস রোধের পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে বিভাগীয় কমিশনারের সাথে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সকালে বিভাগীয় কমিশনার রুহুল আমিনের কার্যালয়ে বৈঠকে অংশ নেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে দখল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, যারা পাহাড় দখল করে লোকজনকে বসবাসের সুযোগ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি বর্ষা বা পাহাড় ধসের জন্য অপেক্ষা না করে এখনই বসবাসকারীদের সরিয়ে নিতে হবে বলেও বৈঠকে একমত হন সবাই। পাহাড়ের উপরে যে বিভিন্ন ধরনের টর্চার করা হয়, গাছ কাটা, মাটি কাটা বা রাস্তাঘাট নির্মাণ, এই বিষয়টাও স্যার আসুক যে আমরা জেলা প্রশাসন চট্টগ্রামে আমাদের আওতায় যা আছে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এসিলেন্ট ইউনো, তাদের মাধ্যমে আমরা এটা মুখোমুখি হব। আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে পুনর্বাসিত করব এবং পাহাড় থেকে আমরা সরিয়ে দেবো। এই দুটো সিদ্ধান্ত। চারদিকে থই থই বানের পানি, ঘর থেকে বের হওয়ার উপায় নেই। নৌকা না হলে পাশের বাড়িতেও যাওয়া যায় না। অন্যদিকে বন্যার কারণে এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। বন্যা কবলিত গাইবান্ধার চরাঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কোসখালী চরে বন্যার পানি ঢোকার পর 5 দিন পার হয়েছে। আশ্রয় কেন্দ্রে জায়গা না হওয়ায় এভাবেই টঙের উপর বসে দিন রাত সময় পার করছেন চরের নারী পুরুষরা। বানবাসীদের অভিযোগ, চরে সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই। পাশের একটি উঁচু জায়গায় কিছু মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেও জায়গা নেই। বাধ্য হয়ে কষ্ট আর দুর্ভোগকে সঙ্গী করে বানের জলের মধ্যেই বসবাস তাদের। এমন কোনো ফেলার সেন্টার নাই যে গরু বাছুর নিয়ে আমরা সেখানে যাওয়া আশ্রয় কেন্দ্র নিমু। ওইটা একটু আশ্রয় কেন্দ্র আছে, তা আমাদের জায়গা হয় না। পানির মধ্যে যত কষ্ট থাকাই নাই, কোথায় দাঁড়াবো। মাঠ ঘাট ফসলের ক্ষেত সবই তলিয়ে গেছে বন্যার পানিতে। তার উপর কাজকর্ম না থাকায় অর্থ সংকটে বন্যার সাথে যুদ্ধ করতে গিয়ে দুর্বল হয়ে পড়া পানিবন্দী এসব মানুষের পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধিও। ধান লাগাইছিলাম, এই ধান তো মনে করেন যে বন্যায় ডুবে গেছে, আমরা কাটতে পারি নাই। এর কারণে খুব অভাব হয়েছে এই জায়গায়। কোনো খোঁজ খবর নেওয়া নাই, খাওয়া দাওয়া না বান্নার সমস্যা, টিউবওয়েল, টয়লেট, শুকনা খাবার কিছু সাহায্য দিলে আর কি আমাদের সুযোগ সুবিধা হয়। চরাঞ্চলের পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয় এবং ত্রাণ কার্যক্রমের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আর জেলা প্রশাসক জানালেন, পানিবন্দীরা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। আমাদের অনেক আশ্রয় কেন্দ্রের দরকার, কিন্তু আমরা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র পাচ্ছি না। আমার এলাকায় আশ্রয় কেন্দ্র নাইও। মানুষ যখন তার পানি দ্বারা বেষ্টিত হয়, তখন সে তার পশু বা অন্যান্য সম্পদ রেখে আশ্রয় কেন্দ্রে আসার জন্য সেভাবে আগ্রহী হয় না। তো আমরা চেষ্টা করি যে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে থেকে ভালো থাকতে পারবে সে বিষয়টি খেয়াল রাখা।
জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ। বন্যার পানি কমতে শুরু করায় বসত ভিটায় ফিরতে শুরু করেছেন অনেকে। তবে নিম্নাঞ্চলে পানি না সরায় এখনো অবস্থান করছেন আশ্রয় কেন্দ্রে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল। তবে প্রশাসন বলছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে যায়। তবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত কমতে থাকায় শনিবার থেকে পানি নামতে শুরু করেছে। ফলে উঁচু এলাকা সহ আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো ফিরছেন নিজ ঘরে। তবে ঘরে ফিরলেও কমেনি দুর্গত মানুষের ভোগান্তি। রান্না করার মতো অবস্থা না থাকায় অনেকেই শুকনো খাবার খেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। তবে নিম্নাঞ্চল থেকে পানি না কমায় এখনো অনেক মানুষ ঘরে ফিরতে পারেননি। একটু পানি কমাইতেছে, আমরা ঘরবাড়ি পরিষ্কার অবস্থায় আছি। পোলা বাচ্চা যেগুলো আছে বাইরে রাখি দিছি। কানা তো খেতে পাচ্ছি না, সবকিছু ডুবে গেছে। টাকার সমস্যা বেশি, কানার সমস্যা বেশি, অন্যদের সমস্যা বেশি। সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল এবং দ্রুত সময়ের মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী প্রয়োজন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের ত্রাণ সামগ্রী বলতে খুবই অপ্রতুল। এখনো আমরা রামুতে কিছুই পাইনি। উপজেলা পরিষদের যে সামান্য বরাদ্দটুকু আছে সেটুকু নিয়ে আমরা বানবাসী লোকদের সাহায্যে এগিয়ে আসছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা। আশা করি যেভাবে নামতেছে 1-2 দিনের মধ্যে এই সমস্ত পানিগুলো কিন্তু নেমে যাবে। আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোতে কিভাবে বন্যা পরবর্তী আমাদের যদি কোনো ধরনের রোগবালাই সৃষ্টি হয় সেগুলো আমরা, এবং সে কারণে আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। কক্সবাজার সদর, রামু, চকরিয়া ও উখিয়ায় নগদ 3 লাখ টাকা এবং 33 টন চাল, ডাল সহ শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। আর পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মারা গেছেন 8 জন। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। 2 দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি যশোর হাসপাতালে চুরি যাওয়া নবজাতককে। পাগল প্রায় মা, হাসপাতালের নিরাপত্তা জোরদার। 71-এর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধ স্মরণে প্রতিবাদী ডাকটিকিট অবমুক্ত করেছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বৈঠক শুরুর আগে স্মারক ডাকটিকিট সম্বলিত এই অ্যালবাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিশেষ সিলমোহর দিয়ে এই ডাকটিকিট অ্যালবাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, এই ডাকটিকিট ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হবে। এছাড়া আজকের সভা থেকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং 6 এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে পালনের প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনীতিক ও দাপ্তরিক পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। দেশের গণতন্ত্র ধ্বংস করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশে এখন কোনো সরকার নেই, এখানে চলছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা। দেশকে রাজনীতির বাইরে নিয়ে যাওয়ার জন্য, দেশকে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে। এদের চরিত্রটাই হচ্ছে দ্বিমুখী চরিত্র। এরা মুখে বলে গণতন্ত্রের কথা, কাজে করে ঠিক তার উল্টোটা। এই দলটি সেই দল যে সেদিন জনগণকে প্রতারিত করেছিল গণতন্ত্রের কথা বলে ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দিন দিন বাড়ছে এক শ্রেণীর শিক্ষকের যৌন হয়রানির ঘটনা। এক্ষেত্রে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে টিউটোরিয়াল, ইনকোর্স ও অ্যাসাইনমেন্টের নম্বর। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনা গোপন করেন শিক্ষার্থীরা। ইউএন উইমেনের জরিপ বলছে, বিশ্ববিদ্যালয় জীবনে 76% ছাত্রী যৌন হয়রানির শিকার হন। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা তদন্তে হাইকোর্টের পক্ষ থেকে একটি কমিটি করার বিধান থাকলেও তা মানছেন না কেউই। আর এ বিষয়ে সচেতনভাবে নির্বিকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মৌসুমী ময়ের রিপোর্ট।
শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেখানে যখন শিক্ষার্থীদের প্রতিবাদের এসর, জ্ঞানের আলো তখন নিরর্থক। মাহফুজুর রশিদ ফেরদৌস আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। তার বিরুদ্ধে অভিযোগ বিভাগীয় শিক্ষার্থীকে যৌন হয়রানির। একাধিকবার অভিযোগ করার পরও বহাল তবিয়তে ছিলেন কর্মক্ষেত্রে। গর্জে উঠেছিল শিক্ষার্থীরা। পোস্টার, ব্যানার আর স্লোগানে কম্পিত হয়েছিল পুরো ক্যাম্পাস। আর এই প্রতিবাদেই হয়েছিল প্রতিকার। চাকরিচ্যুত হয়ে বর্তমানে তিনি রয়েছেন কারাগারে। আমরা যখন বুঝতে পারলাম যে এই ব্যাপারে সে জড়িত, তখন ইউনিভার্সিটির নির্দিষ্ট রুলে তাকে এখান থেকে টার্মিনেশন করে দেওয়া হয়েছে। যৌন হয়রানি বন্ধে উচ্চ আদালতের নির্দেশে সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও অনেক বিশ্ববিদ্যালয়ই তার তোয়াক্কা করছে না। যাও বা আছে, কার্যকারিতার অভাবে অধিকাংশ ক্ষেত্রেই নামমাত্র কাগজে কমিটিতে পরিণত হয়েছে এগুলো। লবিং না করলে, তার সাথে মিট না করলে, পার্সোনালি ওইভাবে চলাফেরা না করলে টিচার তাকে মার্কস দেয় না। আমার রেজাল্ট খারাপ হবে, আমার ভবিষ্যৎ কি হবে, এই চিন্তা করে এখন যায় না। মাঝে মাঝে আমাদের ড্রেস আপ নিয়েও অনেক প্রবলেম আসে। পিতা তখন তার সন্তানদের প্রতি ভেদাভেদ করতে পারে না, কেউ বড় কে ছোট। প্রায়োরিটি সকল শিক্ষকের উচিত সকল স্টুডেন্টকে সমানভাবে দেখা। ইউনিভার্সিটিতে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার যে একটা সংগঠন আছে, 80% মেয়ে এটা জানে না। কারণ হচ্ছে এটার অ্যাক্টিভিটিস ক্যাম্পাসে নেই বললেই চলে। ইউএন উইমেনের সবশেষ জরিপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় জীবনে 76% শিক্ষার্থী কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। জরিপে বিশাল এ অংশের কথা বলা হলেও এর ছিটে ফোটার হিসেবও জানেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই কমিটি গঠনের পর থেকে কতটি অভিযোগ জমা পড়েছে এই বিষয়ের কোনো সঠিক উত্তর নেই তাদের কাছে। এত গাফিলতির পরও বিশ্ববিদ্যালয়গুলোতে হস্তক্ষেপ করতে আপত্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। যেখানটাই ছাত্র ইনভলভ, সঙ্গে শিক্ষক। প্রচারণাটা কিভাবে করা হবে যে তোমাদের হলেই তোমরা এখানে চলে আসো? অভিযোগ তো তুমি করবে, আমি তো বলছিও না 10টা, আমাকে গুনতে হবে। যৌন হয়রানির ব্যাপারে আমরা তেমন কোনো অভিযোগকারীর কোনো বিষয় আমরা এই পর্যন্ত আমি জানি না, ঠিক আমি বলতে পারছি না। বেসরকারি জরিপে যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ আগুন, 3টি ফ্লোর পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। একদিন পেরিয়ে গেলেও যশোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় শিশুটির বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। স্বজনরা জানান, সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা রূপালী খাতুন। কিছুতেই কান্না থামছে না তার। প্রিয় সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন সবার কাছে। এদিকে শিশু চুরির ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া গতকালই এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার শিশুটির জন্ম দেন সদর উপজেলার রূপদিয়া এলাকার রূপালী খাতুন। পরদিন শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী। আমার বাচ্চাটা খুঁজে আমার বুকে দেন। আমি আমার বাচ্চা আমার কলার মধ্যে তুলে নিয়ে গেছে রে। পূর্বের থেকে সতর্কতামূলক প্রচারণা ছিল যে অপরিচিত কারোর কাছে শিশু দেবেন না বা আত্মীয়তা গড়ে তুলবেন না। তদুপরি ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমরা কিন্তু ব্যাপকভাবে এটা আরো বেশি প্রচারণা করছি, যা এই ধরনের ঘটনা না ঘটে। এই সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং সন্দেহজনক গ্রেপ্তার করা হয়েছে, তাকে আমরা কোর্টে সোপর্দ করেছি এবং অভিযান অব্যাহত আছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। গত 2 মাসে 131 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বন্দরনগরীতে। সেই সাথে ঢাকা চট্টগ্রাম সাধারণ মানুষের অবাধ যাতায়াত থাকায় এই দুটি রোগের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় মশার বিস্তার প্রতিরোধে শুরু হচ্ছে সিটি কর্পোরেশনের 2 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম। নগরীর 41টি ওয়ার্ডে 3 কোটি টাকা ব্যয়ে 2 ধরনের মশা নিধনের ওষুধ প্রয়োগ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিন নানা কাজে ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করেন। আর এই মৌসুমে নালা নর্দমা সহ বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধে এডিস মশার বংশবৃদ্ধি করে। এতে বেড়ে যায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সম্ভাবনা। এই অবস্থায় চিকুনগুনিয়ার বিস্তার প্রতিরোধে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে 2 মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কামাল খান, আন্দরকিল্লা, জনবাজার থেকে শুরু হয়ে এটা এক নাগারে 2 মাস চলবে।
স্ট্যাপ ক্রাশ প্রোগ্রাম নেবে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা আরো মাইকিং করব। মশা নিধনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3 কোটি টাকার ওষুধের বরাদ্দ রাখা হয়েছে, যা নগরীর প্রতিটি অলিতে গলিতে ঘরের কোনায় প্রয়োগ করা হবে। দুটি ওষুধের মধ্যে একটি লার্ভিসাইড আর একটা এলএলডিসাইড, একটি মশার ডিম্বাণু নষ্ট করবে আর একটি পূর্ণাঙ্গ মশাকে প্রতিহত করবে। এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগী তেমন পাওয়া না গেলেও গত মে মাসে 56 জন ও জুন মাসে 75 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে নগরীতে। এডিসির বিরুদ্ধে সবসময় আমাদের সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে জেলায় র্যাপিড রেসপন্স টিম করেছি, জেলায় কন্ট্রোল রুম করেছি। আমার আইডিসিআর যে কন্ট্রোল রুম, তার সাথে রেগুলার আমরা রিপোর্ট পাঠাচ্ছি। জমাট পানি রেখে দেই যে আমার বাসায় যদি থাকে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে, ডিম পাড়তে পারে, এরকম যদি আমার জীবন আচরণের মধ্যে থাকে, আমার বলতে আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, জনগণের মধ্যে যদি এটা থাকে তাহলে কিন্তু এডিস মশা হবে। গণসচেতনতা তৈরি করার জন্য আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হবে। প্রতিদিন নগরীর 3টি ওয়ার্ডে মশা নিধনের ওষুধ ছিটানো হবে, যেখানে সিটি কর্পোরেশনের 30 জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বন্যার খবর। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জামালপুরে পানি বাড়তে থাকায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে 22টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় নতুন করে প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল। বাঁধের ওপর অস্থায়ীভাবে ঘর তুলে বসবাস করছেন দুর্গতরা। এদিকে বগুড়ায় যমুনা নদীর পানি না বাড়লেও দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। নষ্ট হয়ে গেছে ৩,৫০০ হেক্টর কৃষি জমির ফসল। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নীলফামারীতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণের জন্য তিস্তা ব্যারেজের ৪৪টি জলকট পাট খুলে দেওয়া হয়েছে। বন্যা চতুর্থ পানি, আমরা কিছু খাইতে পাইতেছি না, খুব কষ্টের মধ্যে আছি। উঠ বেটা ধরে গেছে, আমরা খাদ্য পাই না, আমরা থান পাই না। বাড়ির আশেপাশে পানি, স্কুলে যেতে খুব কষ্ট আমাদের। প্রতিবন্ধী ছেলে নিয়ে বাইরে সুইর মধ্যে সবাই আছি, খাওয়ার খুব কষ্ট, পানি নেওয়া খুব কষ্ট, রান্নাবাড়ি খুব কষ্ট। ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বাড়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 20,000 পরিবার। গত রাত থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে, এর মধ্যে বাড়ি ঘরে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া বাঁধ এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিজস্ব উদ্যোগে বাঁধ রক্ষার চেষ্টা করছেন এলাকাবাসী। এদিকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত এলাকার মানুষ এবং জনপ্রতিনিধিরা। এই রাস্তা যদি ভাঙে তাহলে সমস্ত বাড়িঘর তলে যাবে। আমরা রাত 3টে পর্যন্ত এই যে জনগণ মাইকিং করি, আমরা জনগণের বান্ধন দিবার লাগছি। রাস্তায় কি 6,000 লোক পানিবন্দী হয়ে আছে। এখন রাস্তা ভাঙলে আরো মানুষ পানিবন্দী হয়ে পড়বে, হাজার হাজার। সবাই আশা দেয়, চলে যায়, কেউ কাজকর্ম এই এলাকার জন্য উন্নতি করে না। এলাকার মানুষ অসহায় অবস্থায় বর্তমানে আছে। এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে আমরা কোনো কিছুই পাই নাই। আমাদের যতটুকু আমরা পারি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তাদের যতটুকু পারছি আমরা চেষ্টা করতেছি। বেশ কিছু কারণে গত কয়েক বছর ধরেই ধুঁকছে আবাসন খাতের অ্যাপার্টমেন্ট ব্যবসা। এ কারণে প্রতি বছরই বাড়ছে অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা। অর্থনীতিবিদরা বলছেন, ফ্ল্যাটের দাম কমানোর পাশাপাশি সহনীয় সুদে ব্যাংক ঋণ পাওয়া গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। আবাসন খাত নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। নিজস্ব একটা আবাসনের স্বপ্ন মৌলিক চাহিদার চাইতেও হয়তো বেশি কিছু। সুযোগের সাধ্য থাকলেও দেশের বাইরে বিনিয়োগ না করে রাজধানী ঢাকায় সেই স্বপ্ন পূরণ করতে চান প্রবাসী সালমা খান। কিন্তু প্রথম ধাক্কাটা খেলেন রেজিস্ট্রি করতে গিয়ে। ছোট একটা ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন দেখলাম এটা রেজিস্ট্রেশন ফি অনেক বেশি, যেটা আসলেই আমার ফ্ল্যাটের দামের চাইতে বাড়েন মনে হলো। সহজ কথায় 1 কোটি টাকার ফ্ল্যাটের বর্তমান নিবন্ধন ফি 14 থেকে 16 লাখ টাকা। আবার অ্যাপার্টমেন্টের আকার ভেদে ভ্যাট কার্যকর আছে 1.5 থেকে 4.5%। তাছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ না পাওয়ায় মন্দায় ধুঁকছে আবাসন খাত।
পৃথিবীর বিভিন্ন দেশের ব্যাংকগুলোর ঋণ সুবিধার ওপর পরিচালিত একটি জরিপ মতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ কিংবা পার্শ্ববর্তী শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের ব্যাংকগুলোতে সুদের হার বেশি। গত ৬-৭ বছরে বেশ কিছুটা সংশোধন হলেও এখনো পূর্ণাঙ্গভাবে আমার মনে হয় মূল্য সংশোধনটি হয়নি। মন্দাভাব কাটানোর পুরো দায়টি যে একেবারে সরকার বা অন্য কারো উপরে না দিয়ে এর কিছুটা আসলে যারা এই অ্যাপার্টমেন্টগুলো তৈরি করেছেন তাদের দিক থেকে মূল্য আরো কিছুটা নিম্ন সংশোধনের সুযোগ রয়েছে। রিহাব বলছে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে হলেও আবাসনে সহজ বিনিয়োগের সুযোগ রাখা উচিত, নয়তো গত কয়েক বছরের মতো আবারও স্থবিরতা চলে আসবে আপাত ঘুরে দাঁড়ানো এই খাতে। আবাসন খাতের টাকাটা গিয়ে দেশের বাইরে আবাসনে ব্যবহৃত হচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের শেষে শুধু আমাদের কিছু নিয়মের কারণে 65% ডেভেলপার কোম্পানি আপনার বন্ধ হয়ে গেছে। যারা টিকে আছে তারা কোনো রকম করে টিকে আছে। একসময় আমরা রাজুককে চ্যালেঞ্জ করতাম যে আমাদের এক একটা ডেভেলপার কোম্পানিতে যত ইঞ্জিনিয়ার আছে রাজুকে তত ইঞ্জিনিয়ারও নেই আমাদের, কিন্তু এখন আমাদের অবস্থান দেওয়ালে পিঠ থেকে অনেক আগে গেছে আমাদের। রিহাবের একটি জরিপ মতে 2015 সাল পর্যন্ত অবিক্রিত ফ্ল্যাটের সংখ্যা 15,000-এরও বেশি, যদিও এই সংখ্যা মাত্র 209টি আবাসন প্রতিষ্ঠানের। অবশ্য দেশে আবাসন প্রতিষ্ঠানের সংখ্যা 3,000-এর উপরে, আর তাই অবিক্রিত ফ্ল্যাটের সঠিক সংখ্যা হয়তো কেউই জানেন না। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ঐক্যমত, সামাজিক পর্যবেক্ষণ ও কারিগরি দক্ষতার অভাবে ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারেনি সরকার, এমন মত সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সকালে রাজধানীর মহাখালীতে চলতি অর্থ বছরের বাজেট অনুমোদন পরবর্তী প্রতিক্রিয়ায় এমন মত দিয়েছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে না উল্লেখ করে পদ্মা সেতু ছাড়া আর কোনো বড় প্রকল্পের প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি বলে জানান সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা নতুন ভ্যাট আইনের পক্ষে ছিলাম, আমরা 12% কিন্তু প্রস্তাব দিয়েছিলাম। যদি আমাদের সেই কথাটা শোনা হতো আইনের এই পরিণতি নাও হতে পারত। কারিগরি প্রস্তুতির অভাব, রাজনৈতিক ঐক্যমত্যের অভাব এবং সামাজিক তাৎপর্যকে অনুধাবন করতে না পারা, এই 3 মূল কারণে এইবারের ভ্যাট কার্যকর হতে পারেনি। এমন কোনো প্রজন্মের ব্যাংক নেই ব্যক্তি খাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা কেউ না কেউ কিনা আক্রান্ত হয়েছে। এটার কারণ হলো ভিতরে সুশাসন না থাকা এবং তাদের উপরে নজরদারি ঠিক মতো না করা, এবং এটার মূল কারণ হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব। ময়মনসিংহে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল আরিফিনের নেতৃত্বে শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গায় গড়ে তোলা অবৈধ সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জমিটা বহুদিন ধরে অবৈধ দখলদারের কাছে ছিল, তো আমরা জেলা প্রশাসক ময়মনসিংহ মহোদয়ের সদয় নির্দেশনায় এবং রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট আমরা দুটো গ্রুপ মিলে আমরা এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। তো এখানে জমির মূল্য রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে আনুমানিক 40 কোটি টাকার জমি আমরা উদ্ধার করেছি। এখানে একটা সড়ক দ্বীপ হবে এবং রাস্তার দুই সাইডেই আপনার দুটো এক্সট্রা লেন হবে, যার ফলে এই অঞ্চলের যানজট হয়তো একেবারেই কমে যাবে। দেশের বাইরের খবর, আবারও ভয়াবহ আগুনের কবলে লন্ডন। এবার উত্তর লন্ডনের ক্যামডেন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর 10টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় স্থানীয় সময় রাত 3টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এখনও পুরোপুরিভাবে তা নেভেনি। মার্কেটটিতে অন্তত 1000 দোকান রয়েছে বলে জানা গেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তলা ছাড়াও ভবনের ছাদেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দোকানের কর্মচারীরা বাইরে বেরিয়ে যান। মার্কেটটি সাধারণত সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার রাত 12:10 পুলিশ স্টেশনে আগুন লাগার খবর দেয়। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে 2008 সালে ওই মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া গত জুন মাসে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত 80 জন নিহত হন।
মার্কিন নির্বাচনের আগে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে গোপন তথ্য জানতে রাশিয়ার একজন সরকারি আইনজীবীর সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তবে বৈঠকে কোনো তথ্য বিনিময় হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপ না থাকার বিষয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট পুতিনের নিশ্চয়তা দেওয়ার দুদিন পরই এমন তথ্য প্রকাশ পেল। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সবকিছু ভুলে রাশিয়ার সঙ্গে কাজ করার এখনই উপযুক্ত সময়। হামবুর্গে বহুল আলোচিত ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে বিশ্বব্যাপী চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে যে যাই বলুক না কেন, মস্কো ওয়াশিংটন দুপক্ষই বৈঠক ইতিবাচক হয়েছে বলে মনে করছে। আলোচনা নিয়ে ট্রাম্প ও পুতিন দুজনেরই ভূয়সী প্রশংসার পর এবার মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত জ্ঞানী ও দক্ষ আলোচক বলে উল্লেখ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার এক সাক্ষাৎকারে এ দুই নেতার বৈঠকে উভয় পক্ষের স্বার্থ রক্ষা হয়েছে বলে মন্তব্য করেন। তবে দেশে প্রচন্ড সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের বেশ কয়েকজন আইন প্রণেতা অভিযোগ করেছেন, হামবুর্গে পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দর কষাকষি করতে ব্যর্থ হয়েছেন। এসব সমালোচনা উপেক্ষা করে বৈঠককে আবারও সফল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে পুতিনকে একাধিকবার চাপ দেওয়া হলেও তিনি দৃঢ় কণ্ঠে তা অস্বীকার করেন বলে এক টুইটার বার্তায় মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে রুশ মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও মস্কোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার এখনই সময় বলে উল্লেখ করেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নির্বাচনের আগে রাশিয়ার এক সরকারি আইনজীবীর সঙ্গে দেখা করেছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এর সত্যতা স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র। রোববার নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উল্লেখিত বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারণা প্রধান পল জে ম্যানাফোর্টও উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্প জিওপি অর্থাৎ রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের মাত্র 2 সপ্তাহ পর গত বছর 9 জুন নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বৈঠকে রুশ আইনজীবী নাতালিয়া ভেলেনিৎস্কায়ার কাছ থেকে হিলারি ক্লিন্টনের বিষয়ে গোপন তথ্য পাওয়ার আশা করা হলেও তেমন কোনো তথ্য বিনিময় হয়নি বলে দাবি করেছেন ট্রাম্পের ছেলে। এমনকি নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছে উভয় পক্ষ। হিলারির জন্য ক্ষতিকর গোপন তথ্য প্রদানের প্রস্তাব পেয়ে ট্রাম্পের ছেলে ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ থাকা ওই রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নির্বাচনে সম্ভাব্য রুশ হস্তক্ষেপ নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তের মধ্যেই এমন তথ্য পাওয়া গেল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। কাজের চাপ আর বৈরী আবহাওয়ায় নিউ ইয়র্কে স্বস্তির স্বাদ পাওয়া কঠিন ব্যাপার। 4 ঋতুর এই দেশে গ্রীষ্ম এলেই তাই সবাই খুঁজে ফেরেন অবসর। উল্লাসে মাতে যেন নিউ ইয়র্কবাসী। শিশুদের স্কুলগুলোর সময় বন্ধ থাকায় পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য, টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কর্মসংস্থানে গ্রীষ্মকালীন ছুটি না মিললেও স্কুলগুলোতে ছুটি শুরু হয়েছে নিউ ইয়র্কে। দীর্ঘ প্রতীক্ষার পর গ্রীষ্মের এই সৌন্দর্য উপভোগে সুযোগ পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়ছেন অনেকে। বাচ্চাদের নিয়ে কাটাচ্ছেন চমৎকার সময়। উইন্টারে তো সারাক্ষণ বাসায় থাকা হয়, খুব একটা বের হওয়া হয় না। এই সামারে একটা সময় কয়েকটা মাস পাই না, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়ে আসি। জায়গাগুলো সুন্দর, এত ন্যাচারাল যে আমাদের ভালো লাগে। আমি এখানে ঘুরতে আসলাম, আমার বাবা মার সাথে আমার অনেক ভালো লাগলো। কাছাকাছি কোনো পার্ক বা নদীর পাড়ে খোলা আকাশের নিচে কনসার্ট দেখতে জড়ো হন নিউ ইয়র্কবাসী। প্রবাস জীবনে প্রশান্তির খোঁজে বাঙালিরাও অবসর বা ছুটির দিনে যোগ দেন সেখানে। প্রবাস জীবনটা অনেক কঠিন। এই কঠিন জীবনের মধ্যে হয় কি মেশিনের মতন চলতে হয়। তো এই মাঝখানে আমরা তো অনেক সময় অপেক্ষা করি যে একটু রিল্যাক্সের টাইম কোথায় পাবো। তো কাজের ফাঁকে বা ছুটির সময় কাছাকাছি যেখানে বাড়ি ঘুরতে যাই। ছুটির দিনটাকে ঘুরে অন্যান্য বিদেশিদের মতো, আমেরিকানদের মতো আমরা ঘুরে অনেক মজা পাই, অনেক আনন্দ করি। এটাই আসলে এখানকার জীবন। অন্যদিকে ছুটির সময় উপভোগে জুলাই কিংবা অগাস্টে সমর্থবানেরা বেড়াতে যান শহরের বাইরে বা অন্য কোনো রাজ্যে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি সিরিজ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। দীর্ঘ ছুটির পর সামনে বেশ লম্বা সূচি বাংলাদেশের সামনে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজের পর সেপ্টেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা সফর। কোচিং স্টাফদের বেশিরভাগই এখন ছুটিতে, তবে এসেছেন ফিটনেস ট্রেনার ভিল্লা ভারায়ান। তার অধীনেই শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প।
আগামী 20 জুলাই পর্যন্ত একটানা চলবে এই ক্যাম্প। 27 জুলাই পর্যন্ত হবে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। এরপর কোচ চান্ডিকা হাথুরু সিংহে এসে ক্রিকেটারদের স্কিল নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে ডাক পাওয়া 29 ক্রিকেটারের মধ্যে আজ যোগ দিয়েছেন 22 জন। কাউন্টি ক্রিকেটে খেলার কারণে নেই তামিম ইকবাল। অস্ট্রেলিয়ায় এইচপি দলের সঙ্গে থাকায় যোগ দিতে পারেননি লিটন দাস, তানভীর হায়দার, আবুল হাসান রাজু, সাইফ উদ্দিন ও এনামুল হক বিজয়। এছাড়া ইনজুরি থেকে ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে পেসার রুবেল হোসেনের। There are some guys who are doing good, some guys who need to improve. অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। তবে এর মানে এই নয় যে ওরা একেবারেই পিছিয়ে আছে। দলের বেশিরভাগ ক্রিকেটারই দিন দিন অনেক উন্নতি করেছে। যাদের কিছুটা দুর্বলতা আছে তারা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আশা করছি সামনের দিনগুলোতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। 3 weeks to build. ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। একমাত্র টি-20তে ভারতকে উড়িয়ে দিল ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অ্যাভিন লুইসের সেঞ্চুরিতে বিরাট কোহলির দলকে 9 উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। কিংস্টনে শুরুতে ব্যাট করে 6 উইকেটে 190 রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জবাবে 9 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নেমে কোহলি ও ধাওয়ানের 64 রানের জুটিতে দারুণ শুরু করে ভারত। 39 রান করে কোহলি প্যাভিলিয়নে ফেরার পরই রান আউট হন ধাওয়ান। এরপর কার্তিক ও পান্তের 86 রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিতে থাকে টিম ইন্ডিয়া। কার্তিক 48 ও পান্ত করেন 38 রান। তবে লোয়ার অর্ডারে ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজার খুব একটা সুবিধা করতে না পারলেও শেষ পর্যন্ত 190 রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে অ্যাভিন লুইসের তাণ্ডবে ভারতকে কোণঠাসা করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ওঠে 82 রান। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল, করেছেন মাত্র 18 রান। তবে অন্য প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন লুইস। শেষ পর্যন্ত 62 বলে ক্যারিয়ার সেরা 125 রানে অপরাজিত থাকেন তিনি। আর 36 রানে আসে স্যামুয়েলসের ব্যাটে। এবার লর্ডস টেস্টের খবর। জম্পেশে এক লড়াইয়ের আভাস দিয়েছিল লর্ডস টেস্ট, কিন্তু মঈন আলীর স্পিন বিষে নীল হয়ে সবই পানসে করে দিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। আর তাতেই 211 রানের বিশাল জয় নিয়ে 4 ম্যাচের টেস্ট সিরিজের 1-0-তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করে প্রথম ইনিংসে 458 রান করে ইংলিশরা। জবাবে প্রোটিয়ারা 361 রানে গুটিয়ে যায়। লিড নেয়া ইংলিশরা দ্বিতীয় ইনিংসেও ভালোই ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু তাদের 1 উইকেটে 139 রানের স্কোর মুহূর্তে গুটিয়ে যায় প্রোটিয়াদের পেস ও স্পিন ভেলকিতে। পরের 9 উইকেট ইংলিশরা হারায় মাত্র 91 রানের ব্যবধানে। মহারাজ 4টি ও মর্কেল রাবাদা 3টি করে উইকেট নিলে স্বাগতিকদের ইনিংস থামে দলীয় 233 রানে। আগের ইনিংসে ইংল্যান্ড 96 রানের এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা টার্গেট দাঁড়ায় 330। জবাব দিতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে সর্বনাশ হয় প্রোটিয়াদের। অফ স্পিনার মঈন আলীর স্পিনে ঘায়েল হয়ে তারা মাত্র 119 রানে অল আউট হয়। ম্যাচ সেরা মঈন আলী ক্যারিয়ারের সেরা 53 রানে 6 উইকেট শিকার করেন। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হজে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে 2টি উড়োজাহাজ ভাড়া নিচ্ছে বিমান বাংলাদেশ। এবারও সৌদিতে বাড়ি ভাড়া নিয়ে জটিলতা হবে দাবি হাবের। ভয়াবহ পাহাড় ধসের পর এখনো বিচ্ছিন্ন খাগড়াছড়ি রাঙ্গামাটি আঞ্চলিক সড়ক যোগাযোগ। দ্রুত সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের, ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে প্রশাসনের বৈঠক। বন্যায় গাইবান্ধার চরাঞ্চলে খাদ্য সংকট। কক্সবাজারে পানি না কমায় বাড়ি ফিরতে পারছেন না অনেকে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের সিঁড়ি অপসারণের নির্দেশ আপিল বিভাগে বহাল। সময় পাবে 2 সপ্তাহ। এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ঝুঁকিতে চট্টগ্রাম। 2 মাসে বন্দরনগরীতে শতাধিক ডেঙ্গু রোগে আক্রান্ত। 2 মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম সিটি কর্পোরেশনের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।